গোটা রাজ্য জুড়ে কান পাতলে এখন একটাই শব্দ সব জায়গায় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এসআইআর। কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকায় থাকছে না। নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে নানা মিলে কিসের অবতার। এসআইআর ঘিরে সব থেকে বেশি যাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তারা হলো মতুয়া সম্প্রদায়। মতুয়াদের অনেকেই এই দেশে এসেছেন 2002 সালের পরে। রাজবংশীরাও কিন্তু মূলত বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। এই রাজবংশীরা মূলত হিন্দু, কিছু মুসলিম রাজবংশী অবশ্য আছে। কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তিনি রাজবংশীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং মুসলিমদের মাইনরিটিদের প্রধানত মূলত আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই রয়েছে। কারণ বাংলায় সংখ্যালঘু ভোট ভাগ না হলে যে ভোটের অঙ্ক একই রকম থাকবে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন। মতুয়াদের পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এই আশঙ্কায় দিল্লিতে দরবার করেছে বাংলার বিজেপি নেতারা। মুর্শিদাবাদে ওয়েসি নেই, কিন্তু গত কয়েকদিনে সেখানে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের বক্তব্য, তিনি বেলডাঙ্গার কাছে বাবরি মসজিদ তৈরি করবেন। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি যেমন রাজবংশীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তিনি মতুয়াদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, একই সঙ্গে তিনি মুসলিমদেরও পাশে থাকার বার্তা দিচ্ছেন। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না, বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি, 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। গোটা রাজ্য জুড়ে কান পাতলে এখন একটাই শব্দ সব জায়গায় আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর এর ফর্ম জমা দেওয়ার ডেডলাইন যা ছিল তা শেষ হয়ে গেছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো কার নাম ভোটার তালিকায় থাকবে, কার নাম ভোটার তালিকায় থাকছে না। আর তার থেকেও বড় প্রশ্ন হলো কার কার নাম ভোটার তালিকা থেকে একদম বাদ চলে যাবে। উদ্বেগে কারা? শুধু অনুপ্রবেশকারী বা অবৈধ ভোটার যারা তালিকায় আছেন তারা, নাকি আশঙ্কায় রয়েছেন মতুয়া, রাজবংশী এবং কি মুসলমানরাও? আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার দামামা ইতিমধ্যেই বেজে গেছে। নিশ্চিতভাবেই এই প্রশ্নগুলো জড়িয়ে রয়েছে নির্বাচনী ফলাফলের সঙ্গে। এই প্রশ্নগুলো মানে এসআইআর সংক্রান্ত প্রশ্নগুলো। রাজ্য রাজনীতির হাওয়া ঠিক কোন দিকে বইছে সেটা বোঝার সবথেকে ভালো উপায় হলো রাজনীতির কুশীলবরা কি করছেন, কেন করছেন, কোথায় ঘুরছেন, কি বলছেন। বাংলার রাজনীতির সবথেকে বড় কুশীলবের নাম যদি বলতে হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই গত কয়েক সপ্তাহ বা গত 1 মাসে তিনি কি করলেন, তিনি কোথায় গেলেন, আপনারা যারা জানেন তাদের কথা ছেড়ে দিলাম, যারা জানেন না তাদের জন্য বলছি। গত 1 মাসে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো জেলা সফর করলেন। তিনি প্রথমে কোথায় গেলেন? তিনি প্রথমে গেলেন উত্তর 24 পরগনার বনগাঁয়, সড়কপথে গেলেন, ফেরার পথে বনগাঁয় মিটিং করলেন, তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগরে ঠাকুরবাড়ি অব্দি একটা বড় মিছিল করলেন, তারপর তিনি গাইঘাটা, ঠাকুরনগর, গোবরডাঙ্গা হয়ে তিনি কলকাতায় ফিরলেন। তারপর কোথায় গেলেন? তারপর গেলেন মুর্শিদাবাদ আর মালদা। মূলত এই দুটি জেলা, মুর্শিদাবাদ সংখ্যালঘু প্রধান আর মালদায় তো প্রায় 50-50।
এরপর গেলেন কোচবিহার, আর সদ্য ঘুরে আসলেন কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলা। লক্ষ্য করার মতো বিষয় হলো তার এই সফরগুলো কোনোটাই কিন্তু পুরোপুরি প্রশাসনিক সফর নয়, বরং তার সফরগুলো পুরোটাই ছিল রাজনৈতিক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সভা। আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তো জেলা সফর করেই থাকেন, এতে নতুনত্বের কী আছে? আসলে উনি কোন কোন জেলায় গেলেন, কোন কোন জায়গাতে গেলেন, সেই প্রশ্নের মধ্যেই এর উত্তর কিন্তু লুকিয়ে আছে। এসআইআর ঘিরে সব থেকে বেশি যাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তারা হলো মতুয়া সম্প্রদায়। এখন এই মতুয়া কারা? আগে আমরা যখন রাজনীতি রিপোর্টে নিয়ে এসেছিলাম তখন এত কিছু জানতাম না, মতুয়া, রাজবংশী এত জানাও ছিল না। কিন্তু গত 10 বছর বা 15 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে এই শব্দগুলো। তার কারণ বিহার, উত্তরপ্রদেশের মতো এখানেও ঢুকে পড়েছে এই কমিউনিটি আর কাস্ট বেসড পলিটিক্স। সুতরাং এই নিয়ে চর্চা তো করতেই হবে। এখন এই মতুয়া কারা? এই মতুয়া ধর্মটির প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বাংলাদেশের সাফলডাঙ্গা গ্রামে জন্মেছিলেন তিনি। মতুয়াদের যে ধর্মগ্রন্থ আছে শ্রী শ্রী হরি লীলামৃত, সেখানে লেখা আছে, নীচ হয়ে করিব যে নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। অর্থাৎ তারা মনে করেন যারা নিচের উন্নতি করতে চান বা নিম্নবর্গের মানুষের ভালো চান তাদের জন্ম হবে এই ধরনের পরিবারে, অর্থাৎ পিছড়ে বর্গের যে পরিবার সেই পরিবারে। ভক্তরা বিশ্বাস করেন হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর ছিলেন ভগবান শিবের অবতার। এই ঠাকুর পরিবার নমশূদ্র। পশ্চিমবঙ্গের ভোটে এই শিডিউল কাস্ট নমশূদ্র একটা বিরাট সংখ্যায় রয়েছে এবং এরা কিন্তু ভোটে একটা বড় ফ্যাক্টর। যেহেতু রাজনীতির আলোচনা করছি সেখানে এটা বলতেই হয়, এই নমশূদ্র কমিউনিটি এবং নমশূদ্র শুধু নয়, যে হিন্দু ধর্মের মধ্যে যারা পিছিয়ে পড়ার মানুষজন রয়েছেন তারা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এরা মূলত বাংলাদেশে বাস করতেন, আজকের বাংলাদেশে বাস করতেন। এরা বাংলাদেশ থেকে চলে এসেছেন বা বিতাড়িত হয়েছেন মূলত ধর্মীয় কারণে। এদের অধিকাংশই থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। আমি যেটা কথা বললাম, বনগাঁ, ঠাকুরনগর, বাগদা, চাঁদপাড়া, গাইঘাটা, গোবরডাঙ্গা এই এলাকা, আর এদিকে রানাঘাট, কল্যাণী, বানতলা এই এলাকাটা পুরোটাই নদিয়ার বিস্তীর্ণ এলাকা কৃষ্ণনগর পর্যন্ত এই মতুয়াদের বসবাস। এছাড়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মতুয়ারা থাকেন, কিন্তু এই এলাকাটাই প্রধানত মতুয়া প্রবণ এলাকা, মূলত উত্তর 24 পরগনা এবং বনগাঁ। এই এসআইআরের বিধি মতুয়াদের মধ্যে প্রবল আশঙ্কা তৈরি করেছে, শুধু আশঙ্কা নয় উদ্বেগও তৈরি করেছে। কেন? এসআইআরের নিয়ম বলছে 2002 সালের ভোটার তালিকায় আপনার কোনো আত্মীয়, নিকট আত্মীয়, যেন বাবা, মা, স্বামী, স্ত্রী, তাদের নাম থাকতে হবে। মতুয়াদের অনেকেই এই দেশে এসেছেন 2002 সালের পরে। সে সময় তারা ভারতের নাগরিকই ছিলেন না, অথচ 2 সালের পরে তারা এসে এখানে কিন্তু তারা ভোটার তালিকায় নাম উঠেছে, তারা ভোটও দিচ্ছেন। এখন মতুয়াদের নাগরিকত্ব পেতে সিএএ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, বলা ভালো বিজেপির সরকার, যেখানে বলা হয়েছে 2014 সাল পর্যন্ত ভারতে আসা ধর্মীয় কারণে, ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আসা বাংলাদেশ, আফগানিস্তান এইসব জায়গার থেকে ভারতে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এখন নাগরিকত্ব পেতে মতুয়ারা সিএতে আবেদন করেছেন, কিন্তু মুশকিল হলো এসআইআরে সিএর কোনো জায়গা নেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আগে তো নাগরিকত্ব পেতে হবে, তারপর তো ভোটাধিকার। তো এই সব নিয়েই কিন্তু, অর্থাৎ আপনি সিএতে আবেদন করেছেন কি করেননি
তার সঙ্গে এসআইআরের কোথাও কোনো সম্পর্ক নেই। 2002 সালের ভোটার তালিকার সাথে সম্পর্ক না দেখাতে পারলে আপনার নাম ভোটার তালিকায় থাকবে না, কাটা যাবে। তার ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন মতুয়ারা, আর আশঙ্কা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কারণ সিএকে সামনে রেখে মতুয়াদের মধ্যে জনভিত্তি তৈরি করেছে বিজেপি। আপনারা যদি দেখেন 2019 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি এই মতুয়াদের মধ্যে। যে এই তৃণমূলের এত দাপট 2021-এ, তা সত্ত্বেও কিন্তু বনগাঁ এলাকার 4 বিধানসভা সিট সবকটাই বিজেপি পেয়েছিল। এবং গত লোকসভা ভোটেও কিন্তু একই ফল কিন্তু বনগাঁর ক্ষেত্রে হয়েছিল। সেটা কিন্তু মূলত এই মতুয়াদের ভোটের কারণেই। একই কারণে রানাঘাটের মতো এলাকা অর্থাৎ নদিয়ার, সেখানেও কিন্তু ভালো ফল করেছিল বিজেপি, এবং সেখানেও কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেও বিজেপির ফল অত্যন্ত ভালো হয়েছিল। তাই এই এসআইআরের পরে মতুয়াদের শুধুমাত্র আশঙ্কিত করেনি, আশঙ্কা বাড়িয়েছে বিজেপির ভেতরেও। রাজনীতির কুরুক্ষেত্রে অন্যের দুঃসময়কে নিজের সুসময় করতে ঝাঁপিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি পৌঁছে গিয়েছেন মতুয়াদের যে গড় সেই বনগাঁয়। তার বক্তব্যের মুদ্রা কথা, ভয় পাবেন না, আপনাদের কেউ তাড়াতে পারবে না, আপনারা এদেশে থাকছেন, এদেশে আছেন, এদেশে থাকবেন, ভবিষ্যতেও এদেশেই থাকবেন। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। দক্ষ রাজনীতিকের মতো তিনি এসআইআর সঙ্গে এনআরসিকেও জুড়ে দিয়েছেন, এবং ভোটার তালিকার ইস্যুতে জুড়ে গিয়েছে নাগরিকত্বের বিতর্ক। এখন নাগরিকত্বই যাদের একমাত্র দাবি, তাদের মধ্যে এই প্রচার যে প্রভাব ফেলবে সেটা অত্যন্ত স্বাভাবিক। সেই কারণেই কয়েক সপ্তাহের মধ্যে তৃণমূল নেত্রী প্রথমে বনগাঁয়, তারপর নদিয়ায়, এবং তার বনগাঁ সভা যদি আপনারা কাউ দেখেন তাহলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তার দুধারে ছিল এবং সভায় ভিড় হয়েছিল, এবং মতুয়ারা কিন্তু প্রবলভাবে আশঙ্কিত। একই অবস্থা এই রানাঘাট অঞ্চলেও। এখন মতুয়াদের পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এই আশঙ্কায় দিল্লিতে দরবার করেছে বাংলার বিজেপি নেতারা। নির্বাচন কমিশনের কাছেও তারা গিয়েছেন। কিন্তু মুশকিল হলো, একটা নিয়ম যখন গোটা দেশে ঘোষণা হয়ে গেছে, সেটার থেকে ডিভিয়েট করা বা বদল করা অত্যন্ত চাপের। নির্বাচন কমিশনও তাদের সেই বার্তাই দিয়েছে। সুপ্রিম কোর্ট তো জানিয়েই দিয়েছে যে নাগরিকত্ব না পেলে ভোটাধিকার নিয়ে কিছু করা সম্ভব নয়। আর সিএতে মতুয়াদের কতজন নাগরিকত্ব পেয়েছেন সেটা এখনও স্পষ্ট নয়। আগামী এই কয়েক মাসের মধ্যে এক লিস্ট বেরোতে চলল, যে তারা পাবেন তাও স্পষ্ট নয়। বিজেপির শেষ অস্ত্র কি? শেষ অস্ত্র নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। এবার তিনি সম্ভবত নিজে আসছেন মতুয়াদের গড়ে, সম্ভবত রানাঘাটে, এখনও ফাইনাল হয়নি, মতুয়াদের অভয় বাণী দিতে, তাদের পাশে থাকতে। এটা তো গেল মতুয়াদের কথা, মতুয়াদের মধ্যে প্রবল আশঙ্কার কথা, মতুয়াদের মধ্যে প্রবল চিন্তার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ তালিকার মধ্যে আরও 3টে জেলা হলো কি? সেটা হলো মুর্শিদাবাদ, মালদা এবং কোচবিহার। এবার আসছে মুর্শিদাবাদ এবং মালদা জেলা। এই দুটি জেলা প্রধানত সংখ্যালঘু প্রধান জেলা, প্রধানত মুর্শিদাবাদ সংখ্যালঘু প্রধান জেলা। এই জেলার সংখ্যালঘু ভোটের অধিকাংশই কিন্তু তৃণমূলের ঝুলিতে যায়। গত বিধানসভা এবং লোকসভা 2 ভোটেই তাই হয়েছে। গত বিধানসভা ভোটে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 20টা সিটই কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছিল। একটা সময় কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ। 2021-এর পর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস, এবং এই জায়গায় প্রভাব ফেলেছে তৃণমূল। এবং মুসলিমদের, মাইনরিটিদের প্রধানত মূলত আস্থা
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই রয়েছে। এখন 26-এর বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে দুটো বিষয় তৈরি হয়েছে। এক, বিজেপি নেতাদের হুমকি হুঁশিয়ারি একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করেছে মুসলিমদের মধ্যে। দুই, সংখ্যালঘু ভোট ভাগ করার একটা চেষ্টা শুরু হয়েছে, কারণ বাংলায় সংখ্যালঘু ভোট ভাগ না হলে যে ভোটের অঙ্ক একই রকম থাকবে সেটা কিন্তু অনেকেই বুঝতে পাচ্ছেন। বিহারের ভোটে আমরা দেখেছি আসাদউদ্দিন ওয়েসির মিমকে তারা বহু সিটে জিতেছে, শুধু নয় আরও বহু সিটে তারা হারিয়ে দিয়েছে কংগ্রেস এবং আরজেডিকে। গত বিধানসভা নির্বাচনেও হয়েছিল, এই বিধানসভা নির্বাচনেও হয়েছে, এবং তার সুফল প্রধানত পেয়েছে বিজেপি এবং জেডিইউ। মুর্শিদাবাদে ওয়েসি নেই, কিন্তু গত কয়েকদিনে সেখানে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের বক্তব্য তিনি বেলডাঙ্গার কাছে বাবরি মসজিদ তৈরি করবেন। এখন বাবরি মসজিদ নিয়ে মুসলিমদের মধ্যে একটা যে আবেগ রয়েছে সেটা সবাই জানে, সেটা স্বাভাবিক থাকারই কথা। সেটাকেই রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন হুমায়ুন। কতটা পারবেন তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু চেষ্টা তো করছেন। আর খেলা যখন মুর্শিদাবাদের পিচে হচ্ছে, তখন গত ভোটে এই পিচে সেঞ্চুরি হাঁকানো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতেই হবে। স্বভাবতই তিনি গিয়েছেন। মুর্শিদাবাদ মালদা দুটি জেলাতেই এসআইআর নিয়ে তিনি বার্তা দিয়েছেন। বৈধ নাগরিক তিনি যে ধর্মেরই হোক না কেন ভয় পাওয়ার যে কারণ নেই সেটা বোঝানোর চেষ্টা করেছেন। অন্য কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মুসলিমদের মধ্যে প্রশ্ন থাকলে সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। মুর্শিদাবাদ মালদার পরে তিনি গেলেন কোচবিহার। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এই জেলা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা, পশ্চিমবঙ্গের 1 নম্বর সিট যদি হয় তাহলে 1 নম্বর সিট কিন্তু কোচবিহার দিয়েই শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনে। গত বিধানসভা নির্বাচন শুধু নয়, গত 1 দশক ধরেই বারবার কোচবিহারকে উত্তপ্ত হতে দেখা গেছে তৃণমূল এবং বিজেপির লড়াইকে কেন্দ্র করে। আমি উত্তর 24 পরগনা বা নদিয়ায় যেমন বড় সংখ্যক মতুয়াদের বাস, এই কোচবিহারে কিন্তু বড় সংখ্যক রাজবংশীদের বাস। এই রাজবংশীরাও কিন্তু মূলত বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। এই রাজবংশীরা মূলত হিন্দু, কিছু মুসলিম রাজবংশী অবশ্য আছে। 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজবংশীদের অধিকাংশ ভোট বিজেপি পেয়েছিল এবং নিশীথ প্রামাণিক সেখান থেকে জিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন, এবং 21-এর বিধানসভা নির্বাচনে এই কোচবিহারের অধিকাংশ আসনে বিজেপি কিন্তু জিতেছিল। 2024-এর লোকসভা ভোটে তৃণমূল তার হারানো জমি কিছুটা উদ্ধার করেছে, কিন্তু পুরোটা এখন উদ্ধার করতে পারেনি। নিশ্চিত হেরে গেছেন গত লোকসভা ভোটে, কিন্তু তৃণমূল স্বভাবতই এবার আবার টার্গেট করছে কোচবিহারকে, কারণ কোচবিহার মূলত হিন্দু প্রধান জেলা, কিছুটা সংখ্যক মুসলিম আছেন কিন্তু মূলত হিন্দু প্রধান জেলা। কোচবিহারে গতবারের বিধানসভার ভোটে হারানো আসনকে পুনরুদ্ধার করা তৃণমূলের লক্ষ্য, তাই কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যাননি, তিনি রাজবংশীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আবার গত বিধানসভার ভোটে ঠিক ভোটের আগেই, ভোটের মধ্যেই বিভিন্ন ফেজ চলছিল, তার মধ্যেই শীতলকুচির ঘটনা আপনার অনেকেই মনে আছে, যেখানে বিএসএফের গুলিতে, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন মাইনরিটি মানুষ মারা গিয়েছিলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছিলেন, এবং সেই ইস্যুকে কেন্দ্র করে বিধানসভা ভোটে একটা বড় প্রভাব পড়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় তার কোচবিহারের সভা থেকে সেই ইস্যুটাকেও ফের জাগিয়ে তুলেছেন। তিনি বলেছেন যে শীতলকুচির কথা। সুতরাং আরও একটা বিষয় আছে এই রাজবংশীদের মধ্যে। এই রাজবংশীরা মূলত বসবাস করেন কোচবিহার, যেটা অসমের সীমান্তবর্তী এলাকা। এই এলাকাতে কিন্তু অনেক রাজবংশীর কাছে অসম গভর্নমেন্ট থেকে এনআরসির নোটিশ এসেছে যে তাদের দেখা করতে বলা হয়েছে। আপনারা জানেন আসামে ডিটেনশন ক্যাম্প আছে, সেই ভয়ও অনেকের মধ্যে রয়েছে। তো সেটাকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন। তিনি এই মিটিং থেকে এনআরসির কথা বলেছেন, তিনি এই মিটিং থেকে রাজবংশীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি যেমন রাজবংশীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তিনি মতুয়াদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, একই সঙ্গে তিনি মুসলিমদেরও পাশে থাকার বার্তা দিচ্ছেন। এখন রাজনীতির হিসেব নিকেশ অত্যন্ত জটিল। এক একটা জেলার এক এক রকম সমীকরণ, প্রতিটা জেলার চরিত্র আলাদা, তার ভাষা বাংলা হলেও ভাষার ডায়ালেক্ট আলাদা, তাদের খাদ্যাভ্যাস অনেক সময় আলাদা। ভোট যত এগিয়ে আসবে এই জেলার প্রান্তিক মানুষের মন বুঝতে এগুলো কিন্তু দরকার। আর এই ধরনের মন বোঝা যে অত্যন্ত জটিল অঙ্ক, অত্যন্ত সূক্ষ্ম বিচার তার উপর নির্ভর করে, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন ভোটের বাংলায় সব দলই জল মাপতে চাইছে, জল মাপছে। এই জল মাপার খেলায় কে কতটা মানুষের মনের জল মাপতে পারবে সেটাই সবথেকে বড় বিষয়।